মধ্যপ্রদেশের 18 বছর বয়সী বগিচা তিওয়ারি যে 4ই জুন নিট এক্সামের এবছরের রেজাল্ট পাবলিশ হওয়ার পর মুহূর্তে সেখানে কোটাতে যেখানে তিনি কোচিং এর জন্য গিয়েছিলেন এবং সেখানে একটি 9তলা বিল্ডিং থেকে জাম্প করেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়। কেন তিনি এরকম সিদ্ধান্ত নিলেন? দেখো, এই যে জাম্প তিনি সুইসাইড করলেন, সুইসাইড অ্যাটেম্প করলেন, এটা নিঃসন্দেহে একটা দুঃখজনক ঘটনা এবং এর পেছনে হয়তো তার মানসিক কোনো কারণও ছিল। কি মানসিক বলতে কি এরকম, দেখো, যেহেতু তার এক্সামে আমরা জানতে পারছি যে সে এক্সামে 720-র মধ্যে 320 পেয়েছে, অর্থাৎ কি সে ভালো র্যাঙ্ক করতে পারেনি, কোয়ালিফাইও বলতে পারো, ভালো কলেজ পাবে না, কোয়ালিফাইও করতে পারেনি। তো হয়তো সে এটাই ভাবছে যে তার পরবর্তীতে কি হবে। দেখো, এটা কেবল সবে মাত্র শুরু হচ্ছে জীবন। আমি সবাইকেই বলবো এরকম যেন স্টেপ কেউই না নেয়। জীবন চলে গেলে কি হবে, পরবর্তীতে তো সেটা রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেলে মানুষ ব্যর্থ হবে এবং ব্যর্থর পরে কি হবে, প্রতিটা মানুষের জীবনে ব্যর্থতা আসে এবং ব্যর্থতার পরে কি সাফল্যতা একটা সময় চলে আসবে, সেটা অন্য ফিল্ডে হতে পারে। এটা আমাদের পরিবারদেরও বোঝা উচিত এবং সে যে অ্যাসপিরেন্স সেও তাকেও আর কি তার পরিবারের সাথে আলোচনা করে, পরিবারের লোকদেরও উচিত যে তার সবকিছু কথাবার্তা শোনা এবং কমিউনিকেশন করা, কনভারসেশনের মাধ্যমে কি হয় এইসব জিনিস কিন্তু খুব ইজিলি সলভ হয়। তো দেখো, নিঃসন্দেহে এটা একটা খারাপ ঘটনা ছিল। তো দেখো, এটা একটা ঘটনা ছিল যে সে তার এক্সামে অনুত্তীর্ণ হয়েছিলেন এবং সে এরকম একটা সুইসাইড অ্যাটেম্প করেছেন। তো এটা নিঃসন্দেহেই দুঃখজনক ঘটনা এবং বারবার বলছি তার আত্মার শান্তি কামনা করছি। দেখো, এই রেজাল্টের পরে কিন্তু আরেকটা কথা উঠে আসছে যে এই নিট এক্সামে বিপুল পরিমাণ কিন্তু স্ক্যামও ধরা পড়েছে। যেমন কি 2024-এর রেজাল্ট যখন পেশ হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে একাধিক স্ক্যাম হয়েছে, পেপার লিকের মতন ঘটনাও ঘটেছে, এটা শোনা যাচ্ছে, এখন প্রকাশ্যে আসছে, যেটা মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু পূর্বে সেরকম ভাবে কভারই করেনি। রি এক্সামের দাবি করা হচ্ছে সেই কারণে এবং আনফেয়ার গ্রেস মার্কও দেওয়া হয়েছে একাধিক স্টুডেন্টকে। হ্যাঁ, এবং দেখা গেছে এক্সামের মধ্যে অনেক ইরেগুলারিটিস। তো এই নিয়ে আজকের টপিক নিয়ে বিষয়টিকে নিয়ে আলোচনা করব যে এরকম একটি মূল্যবান এক্সাম যা আমাদের ইয়াং জেনারেশনের ভবিষ্যতের পথকে সুদৃঢ় করে এবং যেটাকে বলতে পারো আমাদের যে 18 বছর বয়সী যারা ইয়াং জেনারেশন, যারা 1 বছর 2 বছর 3 বছর নিজেদেরকে ড্রপ করে যারা হয়তো ফার্স্ট টার্মে কোয়ালিফাই করে না কিংবা বেস্ট অপশন পায় না, তারা কিন্তু 2 বছর 3 বছর ড্রপ করে একটা বেস্ট অপশনের জন্য কিন্তু তারা এক্সাম দিতেই থাকে। কিন্তু দেখা যায় যে এরকম একটা বড় এক্সামেও এরকম স্ক্যাম, কিরকম স্ক্যাম হয়েছে সেটা আমরা অবশ্যই আলোচনা করব। সেটা কিন্তু অ্যাপ্লিকেশনের শুরু থেকেই সেটা শুরু হয়ে গিয়েছিল স্ক্যামটি এবং পরবর্তীতে ধাপে ধাপে এক্সামের সময় কি পেপার লিক হয়েছে এবং পেপার লিকের আমরা প্রমাণও তোমাদেরকে দিয়ে দেব এবং পরবর্তীতে যে মার্কস এসেছে এবং কতজন টপ র্যাঙ্ক করেছে, কিভাবে মার্কস এসেছে এবং মার্কসের কি ক্রাইটেরিয়া থাকে, কি প্রসেসে মার্কস দেওয়া হয় ছাত্রদেরকে, সেই সব নিয়ে তোমাদেরকে আজকের এই ভিডিওটিকে আলোচনা করব এবং তোমাদেরকে ক্লিয়ার করে দেব যে স্ক্যামটা কি হয়েছে, ঠিক আছে। এবং রি এক্সামেরও দাবি কিন্তু করা হচ্ছে ছাত্রদের তরফ থেকে এবং এটা বিচারাধীন, সেটা পরবর্তীতে আলোচনা করছি। তো নিট এক্সাম কি? নিট এক্সাম হচ্ছে একটি, বলতে পারো যারা এমবিবিএস, বিডিএমএস এইসব যে এক্সাম, মেডিকেল কেরিয়ার রয়েছে, তো বলতে পারো ডাক্তারের যে আমরা চিকিৎসক যে কেরিয়ার শুরু করে তাদের একটা প্রথম নিট হচ্ছে এন্ট্রান্স এক্সাম। এর মাধ্যমে কি হয়, তারা কোয়ালিফাই করার পরে তাদের র্যাঙ্ক অনুযায়ী তাদেরকে কলেজ দেওয়া হয় এবং তারা তাদের পছন্দ অনুযায়ী কলেজ বেছে নেয়। হয়তো বা তাদের যখন র্যাঙ্ক পেছনের দিকে যায় তখন সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু অনেকেই পায় না এবং পরবর্তীতে ড্রপের মাধ্যমে, পরবর্তীতে এক্সাম দেওয়ার মাধ্যমে তারা কিন্তু একাধিক সময় চেষ্টা করে। তো এরকম একটা বড় এক্সামে কিন্তু স্ক্যাম এবার ধরা পড়েছে। এরকম আমরা দেখেছি পূর্বে বিভিন্ন রকম কিন্তু কম্পিটিটিভ এক্সামেও আমাদের স্ক্যাম এরকম দেখা যায় যে পেপার লিক। এটা কিন্তু পেপার লিক কোনো নতুন ঘটনা নয়, বিভিন্ন রকম এক্সামে পেপার লিক ভারতের মতন দেশে নিত্যদিনের একটা ঘটনা ঘটে চলেছে, ঠিক আছে। এর সাথে কি হচ্ছে, ছাত্রদের সাথে একটা ছিনিমিনি খেলছে এইরকম সংস্থা, যেমন এনটিএ হচ্ছে এই এক্সামকে কন্ডাক্ট করে। এনটিএ কি? ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই এজেন্সি এই নিট এক্সামকে
কন্ডাক্ট করে। আর নিটকে বলতে পারো তোমরা কি, যে ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে, ন্যাশনাল এক্সাম এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে, আমি লিখলাম। তাহলে হচ্ছে এরকম একটা বড় এক্সামেও দেখা যাচ্ছে স্ক্যাম। তো স্ক্যাম তো হয়েছে, যারা দাবি করছে স্ক্যাম হয়েছে তার এগেনস্টে কিন্তু এনটিএ আবার তারা সাফাইও দিয়েছে। তাদের সাফাইটা আমরা পরবর্তীতে বলছি, তারা কি সাফাই দিয়েছে সেটা শুনলেও তোমরা তোমাদের কাছে বলতে পারো এটা কেমন, এটা কি অযৌক্তিক, যে তো পায়ে পা ভেঙেছে মাথার চিকিৎসা হচ্ছে, এরকম হবে, এরকম কথা তারা বলেছে। এরকমই তোমরা রিলেট করতে পারবে যে তো কারো পা ভেঙে গেছে, ডাক্তারের কাছে গেছো, তোমার মাথার চিকিৎসা করছে। তো এরকমই হচ্ছে ব্যাপার। তো আজকের আলোচনা এটা নিয়েই হবে। তো চলো দেখা যাক। শুরু করছি প্রথম থেকে, অ্যাপ্লিকেশনের সময় থেকে। অ্যাপ্লিকেশনের সময় কি ছিল? প্রথমে যখন নোটিফিকেশন এসেছে তখন বলা হয়েছিল যে অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে 9 ফেব্রুয়ারি 2024 থেকে 9 মার্চ 2024। ভালো কথা, এটা অনেক সময় এক্সটেন্ড হয়, অ্যাপ্লাইয়ের সাথে সাথে অনেক সময় কি হয় এই ডেটের সাথে এক্সটেন্ড করা হয়, সেটাও স্বাভাবিক, সেটা কোনো স্বাভাবিক না। দেখো এরকম একটা এক্সামে জেনারেলদের জন্য 1700 টাকা ফিস দিতে হয়, জেনারেল ইডব্লিউএস ওবিসি এনসিএল এসসি এসটি পিডব্লিউ এদের জন্য 1600 এবং 1000 টাকা পে করতে হয়। তবে একটা হিউজ অ্যামাউন্ট, কিন্তু বছরে যারা অ্যাপ্লাই করছে তাদের কিন্তু একবার 1700 1600 এবং 1000 টাকার মতন পে করতে হচ্ছে। তো গেল, এটা হচ্ছে ফার্স্ট, যে অনলাইন সাবমিশনের প্রথমে তাদের বলা হয়েছিল 9 ফেব্রুয়ারি 2024 থেকে 9 মার্চ 2024, অর্থাৎ 1 মাসের সময় দেওয়া হয়েছিল। ভালো কথা। তারপরে তো ক্লোজ হয়ে গেল, অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেছে, কিন্তু সাডেনলি দেখা যায় যে রিভাইজড ডেট বাইরে করা হয়। কি সেই ডেটের সাথে কিন্তু এক্সটেন্ড করা হয়নি, দেখা গেল যে 1 মাস পর, দীর্ঘ 1 মাস পর, অর্থাৎ 9 থেকে 10 এপ্রিল একদিনের একটি এক্সটেন্ড রিভাইজ ডেট করা হয়েছে। তো দেখো 1 মাস পরে কি মনে হলো তাদের যে রিভাইজ ডেট আবার নতুন করে একটা অ্যাপ্লিকেশনের ডেট খোলা হোক, কি প্রয়োজন ছিল? তার মানে এখানে একটা দেখো কিছু স্ক্যামের ব্যাপার আছে, যে কিছু যারা ছাত্র রয়েছে, যারা টাকা দিয়ে কিছু করছে, এরকম সংস্থা রয়েছে যারা তাদের টাকা নিয়েছে কিছু ছাত্রের কাছ থেকে তাদেরকে এরকম এক্সামে হেল্প করার জন্য, তাদের অ্যাপ্লিকেশনের প্রসেস এবং তার সাথে এনটিও যুক্ত রয়েছে। এটা তো প্রশ্ন আসবে, তাই না? এনটিএ যেহেতু কন্ডাক্ট করছে, এবং তারা আবার কেন 1 মাস পরে তাদের মনে হলো যে অ্যাপ্লিকেশন ডেট কি আবার চালু করা প্রয়োজন? এই হচ্ছে ফার্স্ট অপশন। ফার্স্ট তোমাদের দেখালাম যে কিভাবে শুরু হলো, কিন্তু সেই মুহূর্তে কিন্তু কেউই এটাকে অতটা পয়েন্ট আউট করেনি, এটাকে নজরআন্দাজ করে চলে গেছিল, ঠিক আছে। তো সেটাকে কেউই পয়েন্ট আউট করে না, হ্যাঁ ভাবতে পারে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা যায় যে বিহারের মতন জায়গায় বিহারের পুলিশেরা দেখায়, তারা প্রমাণ করে দেখায় যে নিট অ্যাসপিরিয়েন্স তারা 50 লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করে একটা পেপারের জন্য, একটা পেপার কোশ্চেন পেপারের জন্য 50 লাখ টাকা পর্যন্ত পে করেছে তারা, পেপারটাকে যাতে এক্সামের পূর্বেই পেয়ে যায় এর জন্য। তো এখানে দেখো তারা প্রমাণও করেছে, এটা শুধু মুখের কথা বলছে না কিন্তু সেখানকার পুলিশ। কিভাবে দেখো, পাটনায় বলা হচ্ছে যে ইকোনমিক অফেন্স ইউনিট ইওইউ বিহার পুলিশ যারা প্রুভ করেছে যে নিট ইউজি 2024 পেপার লিক হয়েছে, এবং সেখানে দেখা গিয়েছে যে অ্যাসপিরেন্টসরা হিউজ অ্যামাউন্ট পে করেছে, 30 লাখ টাকা থেকে শুরু করে 50 লাখ টাকা পর্যন্ত বোকাসদেরকে পে করেছে কোশ্চেনকে পাওয়ার জন্য, যেটা কন্ডাক্ট করা হয়েছিল 5ই মে তারিখে। এবং তার পূর্বে পেপারকে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এরকম এজেন্ট কিছু ছিল যারা র্যাকেট চালাচ্ছে, 30 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত পে করেছে তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়ার জন্য। এবং পরবর্তীতে দেখো কি বলেছে, পরবর্তীতে আরো দেখা গেছে যে পাটনা পুলিশ তারা বিভিন্ন রকম ডকুমেন্টসকে সিজ করেছে, এবং বিভিন্ন যে ব্যাংক চেক পে করেছিল যে ছাত্রের বাবা মায়েরা, তাদের কিন্তু সেই চেক গুলোকেও তারা এই নীতিশ কুমার এবং অমিত আনন্দ নামক দুজন ব্যক্তি যারা এডুকেশন কনসালটেন্সি ফার্ম চালায় তাদের ফ্ল্যাট থেকে পেয়েছে। এবং এরকম আরো একাধিক হোস্টেল থেকেও পাওয়া গেছে, এরকম দেখা গিয়েছে, যারা পুলিশটা কিন্তু সার্চ করে পেয়েছে। এবং সেই যে যারা কনসালটেন্সি ফার্ম চালাচ্ছিল তারা প্রমিসও করেছে যে এইরকম এক্সাম গুলোতে তারা
হেল্প করবে। এটা শুধু যে নিট মতন নিটের এক্সামে করে তারা সেটা কিন্তু নয়, নিট ছাড়াও যে অন্যান্য কম্পিটিটিভ এক্সাম রয়েছে সমস্ত রকম এক্সামের ক্ষেত্রে তারা এরকম একটা র্যাকেট চালিয়ে যায়। তারা যারা মানে যারা পরীক্ষার্থী থাকে তাদের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট অফ মানি নেয় তাদেরকে এক্সামে হেল্প করার জন্য বা প্রশ্নকে লিক করে নিয়ে এসে প্রশ্নকে আগের থেকেই ছাত্রদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আর এই কেসে 5ই মে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে এক্সপিরিয়েন্সের বাবা মায়েরাও রয়েছে। দেখো, বাবা মায়েরাই এর পথকে দেখিয়ে দিচ্ছে সন্তানদের, তাই এরা যদি পরবর্তীতে এইভাবে চিটিং করে ডাক্তার হয় তাহলে তোমরা ভাবতেই পারছো যে তোমরা কার কাছে যাচ্ছ। অবশ্যই তখন হাঁটুতে ব্যথা হলে পরে মাথারই চিকিৎসা হবে এবং তোমার রাম রাম সত্য হয় হরি বল যেটা বলা হয়, বলো হরি হরি বল হয়ে যাবে। তো ডাক্তারের কাছে যাওয়ার আগে এখন চিন্তা করতে হবে যে তুমি হয়তো অসুস্থ কিছু হয়েছে তাও বেঁচে যেতে পারো, ডাক্তারের কাছে গেলে পরে সেটুকু বাঁচার সম্ভাবনা থাকছে না। আমি অবশ্যই সবার কথা বলছি না, বেশিরভাগই ভালো রয়েছে ছাত্র, যার জন্য কিন্তু স্ক্যামটা উঠে এসেছে। তো এই অ্যারেস্টের কেসে কি বলা হয়েছে, 4 জন অ্যাসপিরেন্টস রয়েছে, 3 জন প্যারেন্টস রয়েছে এবং 2 জন এই অমিত এবং যে নীতিশ কুমার এরা রয়েছে। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এই কার্যকলাপ চালানোর জন্য। এখন দেখো, এটা তো তোমাদের এক্সাম হলো, এক্সামের যে অ্যাপ্লিকেশন হলো এবং এক্সাম পারপাসে যে পেপার লিকের ঘটনাটাকে আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম। তোমাদেরকে এরপরে বলছি যে এই যে এক্সামের রেজাল্ট বেরিয়েছে এবং তারপরে কেন হঠাৎ সবার মনে জাগলো যে এটা একটা বিশাল বড় স্ক্যাম, এটা বড় স্ক্যাম, এটা উঠে এসেছে। এখানে আমি তোমাদেরকে দেখাবো, আমি বলতে কি এটা উঠে এসেছে যে স্ক্যামটা কোথা থেকে শুরু হয়েছে। সাধারণত রেজাল্ট বেরিয়েছে এবং ইতিহাস ঘাটলে দেখা যায় যে আমাদের যে নিট এক্সামের যে ইতিহাস হিস্ট্রি, আমি যদি লাস্ট 5 বছরেরও হিস্ট্রি ঘাটি তাহলে দেখা যাবে যে আমি তোমাদেরকে এখানে পাশে দিয়ে দেব যে 2019 থেকে 2020 পর্যন্ত টপার ছিল প্রতি বছর একজন করে, ঠিক আছে, এবং 2000 এবং এখানে কিন্তু ফুল মার্কসও পায়নি তারা, ঠিক আছে, এবং 2021-এ 3 জন ছিল টপার, 2022-এ ছিল একজন এবং 2023-এ ছিল 2 জন। মানে অর্থাৎ লাস্ট 5 ইয়ার যদি ঘাটি তাহলে 3 জন হাইয়েস্ট টপ হয়েছিল। কিন্তু এবছর দেখা যাচ্ছে যে সেখানে 67 জন টপ করেছে এবং সেখানে একাধিক স্টুডেন্ট সেম সেন্টার থেকেই বিলং করছিল। এখানে একটা সন্দেহ চলে আসছে যে সেম সেন্টার থেকেই একাধিক স্টুডেন্ট, মানে 6 থেকে 7 জনের মতো স্টুডেন্ট সেম সেন্টার থেকে টপ করেছে এবং তারা টপ শুধু করেনি, ফুল মার্কস পেয়েছে। আমাদের এক্সাম কততে হয়, যে নিট যে এক্সাম হচ্ছে সেটা সাধারণত 720-তে হয়, সাধারণত বলতে এটা নর্মাল 720-তে হয় এবং 67 জন স্টুডেন্ট যারা ফুল মার্কস করেছে 720। সন্দেহ 67 জন হঠাৎ করে এবছর কিভাবে 67 জনই পেয়ে গেল 720, এটা একটা প্রশ্ন আসছে। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন ছাত্রের মধ্যে বিভিন্ন ছাত্রের মার্কস এসেছে কত, 718, 719, যেটা অনৈতিক। এটা কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। কেন বলছি, তোমরা বলছো কেন পাওয়া সম্ভব নয়, 718 তো 19 তো নাম্বার, এটা পাওয়া কেন সম্ভব নয়? কেন পাওয়া সম্ভব নয়, দেখো 100, যেহেতু আমি বলছি ফুল মার্কস কত 720, এখানে 180 খানা প্রশ্ন থাকে এবং প্রতিটিতে 4 করে নাম্বার থাকে, 4 মার্কস থাকে এবং সেই জন্য কিন্তু 720 নাম্বার হচ্ছে ফুল মার্কস, ঠিক আছে। এবং যদি এখন দেখা যায় যদি কেউ একটা অ্যান্সার না করে, মনে করো 180টার মধ্যে 179 অ্যান্সার করেছে, তাহলে কি হবে, 720 থেকে কিন্তু -4 হয়ে যাবে, তাহলে দেখা যাবে সে পাবে 716। এটা যদি অ্যাটেন্ড না করে, এবং যদি কেউ অ্যাটেন্ড করে 180টি অ্যাটেন্ড করে এবং একটি ভুল হয়, একটি ভুল হলে কি হলো, মানে একটি ভুল হলে একটিকে আনঅ্যাটেন্ড ধরা হবে, তাহলে কি হবে যে 4 মার্কস তো এমনিও যাবে এবং নেগেটিভের জন্য 1 মার্কস দেবে, যা পাবে তাহলে সে পাবে 715, এটা ভুল হলে, ঠিক আছে। তো
পাওয়া সম্ভব লাস্ট 720 এবং 716, তার মাঝে কিন্তু কোনোভাবেই নাম্বার পাওয়া সম্ভব নয়। কিন্তু সেখানেও দেখা গেছে যে অনেক ছাত্র 718 এবং 719 মতো নাম্বারও স্কোর করেছে। এটা কিভাবে সম্ভব? এর অ্যান্সার জানতে চাইলে কিন্তু এনটিএ তারা সাফাই দিয়েছে যে তারা গ্রেস মার্ক দিয়েছে। এখন তোমাদের প্রশ্ন, এই গ্রেস মার্কটা কি? গ্রেস মার্ক বলতে পারো অনেক এক্সামে আমরা দেখি যে নর্মালাইজেশন প্রসেস দেওয়া হয়, নর্মালাইজেশন প্রসেস চালানো হয় এবং তার মাধ্যমে ছাত্রদেরকে এক্সাম দেওয়া, মার্কস দেওয়া হয়। কেন নর্মালাইজেশন প্রসেসকে চালানো হয়? বিভিন্ন এক্সামে দেখা যায় যে তাদের এক্সামের শিফট আলাদা আলাদা হয়, যে ডিফারেন্ট শিফটে এক্সাম হয় এবং ডিফারেন্ট শিফটের এক্সামের প্রশ্ন কিন্তু ডিফারেন্ট হয়। কারো প্রশ্ন হয়তো দেখা গেল একটু সোজা হয়ে যায় এবং কারো প্রশ্ন একটু টাফ হয়ে যায়, যাদের লাস্টের দিকে শিফট থাকে, শেষের দিকে শিফট থাকে, তো তাদের প্রশ্ন একটু ডিফিকাল্ট হয়। তো যেহেতু একটি এক্সামে ডিফারেন্ট শিফটে পরীক্ষা হচ্ছে এবং বিভিন্ন ছাত্র সেখানে অ্যাটেন্ড করছে, তো সেখানে যেহেতু একই ফুল মার্কস থাকে, তো সেই ফুল মার্কসটা যাতে সমানভাবে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা যায়, ফুল মার্কস বলতে না, মার্কসটাকে ডিস্ট্রিবিউট করা যায়, সেই জন্য কিন্তু বিভিন্ন দিক বিচার করে সেটাকে এক্সামের কোশ্চেন এবং এক্সামের তাদের অ্যান্সার সবকিছু এক্সামের কোশ্চেনের উপর কিন্তু ডিপেন্ড করে সেটাকে নর্মালাইজেশন করা হয়। ঠিক আছে, যে কতটা অ্যান্সার করলো এবং সেখানকার কাট অফের উপর নির্ভর করে ডিফারেন্স নিয়ম আছে, সেটার উপর নির্ভর করে কিন্তু সেই নর্মালাইজেশন পদ্ধতিকে চালিয়ে সবাইকে একটা সমান্তরাল পদ্ধতিতে নিয়ে আসা হয়। কিন্তু এখানে কিন্তু এই এনটিএ তারা বলছে যে এখানে তারা নর্মালাইজেশন বা গ্রেস মার্কস দিয়েছে। কি কারণে? যে অনেক ছাত্র সময় নষ্ট হয়েছে, মানে তাদেরকে অনেক ক্ষেত্রে দেওয়া হয়েছে কি আধা ঘন্টা পরে প্রশ্ন পেয়েছে, তাদের ক্ষেত্রে তারা সময়টা পায়নি এবং তাদের টাইম লস হয়েছে, সে কারণে এই গ্রেস মার্ককে দেওয়া হয়েছে। সেজন্য অনেক ছাত্র ফুল মার্কস পেয়েছে এবং অনেকে 17, 18 এরকম 718, 719 মার্কসও পেয়েছে। এখন দেখো কথা হচ্ছে, দেখো সময় যদি যায়, কারো সময় যদি সামনে আধা ঘন্টা লস হয়, তাহলে আমাদের উচিত কি? সামনে যদি হাফ আওয়ার্স লস হয়, তাহলে পরে সেটাকে হাফ আওয়ার অ্যাড করে দেওয়া, যে হ্যাঁ তুমি পরবর্তীতে হাফ ঘন্টা এক্সাম বেশি দাও। এটাই হওয়া উচিত। যেহেতু কি আমি একবার এক্সাম দিতে গিয়েছিলাম, যেহেতু আমি এখনো কোনো এক্সামে পাস করে কোনো চাকরি করছি না, তো কোনো কম্পিটিটিভ এক্সামে কি হয়, যে অনলাইনে এক্সাম যখন হয় কি হয়, অনেক সময় সিস্টেমের প্রবলেম থাকে, সিস্টেমের প্রবলেমের কারণে কারো এক্সাম হয়তো 15 মিনিট পরে শুরু হচ্ছে, তাকে কিন্তু পরে 15 মিনিট অ্যাড করে দেওয়া হয়। তো সেরকমটা করে দেওয়া হোক, আমার এটা সবারই বক্তব্য যে এই সময়ের ভিত্তিতে থাকলে পরে সেটা সময় অ্যাড করা হোক। আমি সেটা তোমাদেরকে পূর্বেই বললাম যে কারো হাঁটু ভেঙেছে, মাথার কেন ট্রিটমেন্ট করবো? তো এখানে সময় গিয়েছে, তো সময় হিসাবে দেওয়া হোক, পরবর্তীতে অ্যাড করে দেওয়া হোক। সময় গিয়েছে জন্য এটা মার্কস কেন অ্যাড হবে? এতে তো কি হলো, যারা ভালো পরীক্ষা দিয়েছে, যারা ফুল সময়, যারা প্রথমেই প্রশ্ন পেয়েছে, যারা ফুল কোশ্চেন অ্যান্সার করেছে, তাদের সাথে তো অনৈতিক কাজ হলো না। এটা হচ্ছে ব্যাপার, এখানে একটা করা হচ্ছে। এখন তোমাদের প্রশ্ন থেকে কেন তাদের সময় নষ্ট হয়েছে, এখানেও একটা স্ক্যামের প্রশ্ন উঠে আসছে। যেমন কি দেখা গিয়েছে যে একাধিক সেন্টারে যে যারা হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট ছিল, তাদেরকে ইংলিশ মিডিয়ামের কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। এখন যারা হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট, তাদের কাছে তো এটা একটা টাফ ব্যাপার হয়ে যাবে না ইংলিশ মিডিয়ামের প্রশ্ন দেওয়া। আর সেক্ষেত্রে তাদেরকে আধা ঘন্টা পরে আবার প্রশ্ন চেঞ্জ করে দেওয়া হয়েছে, এরকম হয়েছে। আবার একাধিক সেন্টারে দেখা গিয়েছে যে অনেক ছাত্রকে আধা ঘন্টা পূর্বে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং তারপরে আবার আধা ঘন্টা পরে আবার আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে, যার ফলে তাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে। এই কনফিউশনকে সলিউশন করতে গিয়েই কিন্তু আবার সময়কে শেষ হয়েছে এবং এটা বলতে পারো নিঃসন্দেহে এনটিএ এর একটা ব্যর্থতা। ঠিক আছে, এত বড় একটা এক্সাম যেখানে এরকম একাধিক ফল্ট সামনে এসেছে এবং পরীক্ষার্থীরাও কিন্তু এটা বারবার বলছে যে এটা কেন হচ্ছে এবং তারা রি এক্সামের দাবি করছেন। তো এই হচ্ছে ব্যাপার। এই ওয়েবসাইটের লিংক এক মাস পর খুলে দেওয়া অ্যাপ্লাইয়ের জন্য, এবং বিভিন্ন রকম এজেন্ট, বিভিন্ন রকম সংস্থা, তারা হচ্ছে টাকা নিয়ে কোশ্চেনকে লিক করে দেওয়া ছাত্রদের কাছে, এবং তার সাথে আবার ছাত্রদের বাবা মারাও যুক্ত রয়েছে এবং সংস্থাও সেখানে হয়তো কোনোভাবে যুক্ত রয়েছে।
এবং এই নিট এক্সামের রেজাল্টের পরে দেখা গেছে যে এই নাম্বারটা পাওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়, সেই মার্কসটাও তারা পেয়ে যাচ্ছে। এবং নিটের হিস্ট্রিতে 67 জন টপ করা এটাও একটা সন্দেহজনক ব্যাপার। এখন তো অনেকের প্রশ্ন থাকতো 720 পেয়েছে, এটা তো ভালো নাম্বার, বেশি টপ করেছে। ভালো নয়, 720 67 জন পেয়েছে। যারা দেখা গেছে যে 650 পেয়েছে, এর পূর্বে দেখা গিয়েছিল যে যারা নিট এক্সাম দিয়েছে লাস্ট ইয়ার গুলোতে, যে যারা 650 পেয়েছে মার্কস, তারাও কিন্তু এইমস এর মতন হসপিটালে কিন্তু তারা চান্স পেয়েছে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যখন 67 জনে 720-তে, তার পরবর্তীতে তাহলে কত র্যাঙ্ক পর্যন্ত যাবে? তার মানে 650 যারা এবার র্যাঙ্ক মার্কস করেছে, মার্কস পেয়েছে, তারা কিন্তু এবছর তাদের চান্স পাওয়াটা কিন্তু সেরকম এইমস এ চান্স পাওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে, কম্পিটিশন হয়ে যাচ্ছে। তো বিষয় ব্যাপার এরকমই অনেক প্রশ্ন আসছে। এনটিএ বিভিন্ন রকম কথা বলছে। এনটিএ বলছে যে কোনো রকম দুর্নীতি হয়নি, তারা বলছে যে এটা সবই একটা কি বলছে, বেপথে একটা একটা রিউমার ছড়ানো হচ্ছে, বিভিন্ন কথা বলা হচ্ছে। এখন দেখো যে মেইন স্ট্রিম মিডিয়া এটাকে কিন্তু কভার করেনি, আর এই এনটিএ তাতে ব্যর্থতাকে ছোপানোর জন্য, লুকানোর জন্য প্রায় 10 দিন আগে, মানে 14 জুন এটাকে পাবলিশ করার কথা ছিল রেজাল্ট, সেটাকে তারা 4 জুন পাবলিশ করে দিয়েছে। তারা জানে তাদের কি কি ব্যর্থতা রয়েছে এই এক্সাম কন্ডাক্ট করার পেছনে, এবং সেই এক্সামকে কন্ডাক্ট করার পেছনে যে ব্যর্থতাকে লুকানোর জন্য 4 জুন, যেই দিন নাকি আমাদের লোকসভার ইলেকশনের রেজাল্ট পেশ করা হচ্ছিল, আর সেই সময় সমস্ত লোক, ভারতের সমস্ত লোকই কিন্তু সেই মেইন স্ট্রিম মিডিয়াতে চোখ রেখেছিল এবং সোশ্যাল মিডিয়াতেও চোখ রেখেছিল। সেই রেজাল্ট পাবলিশ হচ্ছিল, যে কি লোকসভা রেজাল্ট পাবলিশ হচ্ছিল, সেই দিকেই, সেই খবরের দিকেই চোখ রেখেছিল এবং মেইন স্ট্রিম মিডিয়া সেটাই কভার করছিল। এবং এই যে 4 জুন যে নিট স্ক্যামকে সামনে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে কোনোভাবেই আসেনি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সর্বপ্রথম সেটা সামনে এসেছে। তো এটা একটা বড় ব্লান্ডার। এনটিএর মতন সংস্থা যে নিটের মতন এক্সামকে কন্ডাক্ট করতে ব্যর্থ হয়েছে, এটা আমাদের চোখে দেখিয়ে দিচ্ছে যে এত বড় একটা দেশেও কিভাবে আমাদের ছাত্রদের জীবনের সাথে ছিনিমিনি খেলা হচ্ছে। এটা শুধু এই এক্সাম নয়, বিভিন্ন রকম এক্সামে একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ছাত্রদের জীবন অন্ধকারের পথে চলে যাচ্ছে। ঠিক আছে, এরকম যে চিটিং করে যারা ডাক্তার হচ্ছে, তাদের ভবিষ্যৎ এবং তারা কি রকম ডাক্তার হবে সেটা নিয়েও কিন্তু আমাদের কপালে চিন্তার ভাস পড়েই থাকছে, এবং এটা ভাবার বিষয় রয়েছে। এবং এটা নিয়ে সবারই চিন্তা করা উচিত, এবং সবারই সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত। ঠিক আছে, এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টও বলেছে যে এটা বিচারাধীন, এবং এটা সঠিকভাবে প্রমাণ না হওয়া পর্যন্ত রি এক্সামের যে দাবি সেটাকেও কিন্তু গ্রাহ্য করা হচ্ছে না। এবং রি এক্সাম তখনই হবে যদি এটা সঠিকভাবে প্রমাণ হয়ে যায় যে এটা সত্যি স্ক্যাম হয়েছে, এখানে একাধিক স্ক্যাম হয়েছে। ঠিক আছে, এখানে এনটিএ বলেওছে যে তারা সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখে নাকি তারা গ্রেস মার্ক দিয়েছে। তো একাধিক তারা বলেছে। তো তাদের এরকম কথা শুনে হাসিরই, মানে কি বলবো, হাসবো নাকি যারা এই স্ক্যামের শিকার হয়েছে তাদের কথা চিন্তা করে মন খারাপ করব। তো এখানে খুবই একটা চিন্তার বিষয়। তো সবারই এটা নিয়ে চিন্তা করা উচিত এবং সবারই সোচ্চার হওয়া উচিত এইসব নিয়ে, না হলে কিন্তু পরবর্তীতে আরো বড় বড় ব্লান্ডার দেখতে পাওয়া যাবে। এরকম বড় বড় সংস্থা এবং বড় বড় যারা এক্সাম কন্ডাক্ট করছে এবং ডাক্তার মেডিকেল লাইনে যাবে ছাত্ররা, তাদের জীবন যেখানে শুরু হবে, এরকম এন্ট্রান্স এক্সামেও এরকম স্ক্যাম, সেটা কিন্তু আমাদের চিন্তার একটা কি বলতে পারো ছবি তুলেই ধরছে আমাদের সামনে। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম বিষয়টিকে, যে কি হয়েছে নিট এক্সামে এবছর ইতিহাসে। এই নিট এক্সামের ইতিহাসে সর্বপ্রথম এরকম একটা স্ক্যাম সামনে এসেছে, এবং এটাও আমরা নিশ্চিত না যে পরবর্তীতে এটা কি রি এক্সাম হবে কিনা। অবশ্যই সবাই ট্রেন্ড করো, টুইটারে গিয়ে পারলে ট্রেন্ড করো যে রি এক্সাম, উই ওয়ান্ট রি এক্সাম, হ্যাশট্যাগ রি এক্সাম ট্রেন্ড করতে পারো, এবং ইউটিউবেও কিন্তু ট্রেন্ড করে তোমরা ভিডিও বানাতে পারো, এবং ফেসবুক যেরকম সোশ্যাল সাইট গুলোতে আছে তোমরা দাবি করো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে
প্রতিনিয়ত আমরা আসতে থাকবো, এবং যদি আমাদের ভিডিওটি এবং ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই ভিডিওটি মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটাতে গিয়ে কিন্তু অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও, এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে, যাতে তারাও কিন্তু এইসব বিষয়ে সোচ্চার হয় এবং সজাগ হয়। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।